ওসমানের দুচোখ ঘোলাটে, অথচ স্পষ্ট দেখছে বহু পরিচিত মুখটা। এতগুলো বছরের দীর্ঘ দূরত্ব, তন্মধ্যে নেই কোনো আর্থিক টান। তবু নিস্তেজ ভাঙাচোরা গড়নে মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না তার। এই তো তার প্রিয় নারী, চঞ্চল দস্যিপনা মেয়েটা, যার প্রাণ চঞ্চল উচ্ছ্বাসতায় বেঘরে হেসে উঠত সে। জীবনে বেনামি পরিচ্ছদে যার ঠাঁই দিয়েছিল সবার আগে, যার ড্যাবড্যাবে চাহিনি উপেক্ষা করার সাধ্য কখনো হয়নি তার, হয়তো আজও না। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ধুলোমাখা অধ্যায়ের মুখোমুখি হয়ে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় ছলকে উঠল ওসমানের হৃদযন্ত্র। বাচ্চাটা তখনও কাঁদছে। তার গলা ফাটা চিৎকারে ভাবনার চির ধরল দুজনার। ওসমান উদ্বিগ্ন হয়ে দু হাত বাড়িয়ে দিল। বাচ্চাটাকে মারিয়ার কোল থেকে টেনে নিতে নিতে বলল, দে দে, আমার কাছে দে। মারিয়ার মস্তিষ্ক কাজ করছে না, এক দগ্ধ অনুভূতির হাহাকার ছড়িয়ে পড়ছে ভেতরে। ওসমান বাচ্চাটাকে নিজের দিকে টেনে নিতে সংকুচ কণ্ঠে বলল, পারবি না? আরে পারবো। ওসমান ততক্ষণে বুকে আগলে নিয়েছে মারিয়ার নাড়িছেঁড়া ধনকে। কান্না আটকানোর জন্য মারিয়া হয়ে আহ্লাদ করে বলছে, ওলে কিউট সোনা, কেঁদো না, কেঁদো না, চকলেট কিনে দেবো। এমন অনাহিত অনাকাঙ্ক্ষিত দৃশ্য কেন জানি প্রশান্তি দিল মারিয়াকে। বুকের কিনারায় একটা চিনচিনে ব্যথা প্রখর হয়ে উঠতে নিলে ধামাচাপা দিয়ে শুকনো কণ্ঠে বলল, ও এখনো চকলেট খাওয়া শিখেনি। ওসমান সৌজন্য হাসল, না, তার চেয়ে আর একটু বেশি। হয়তো বোঝাতে চাইল 5 বছর আগেরকার সেই হাবাগোবা ছেলেটা এখনও তার মাঝে বেঁচে আছে। স্ফুত কণ্ঠে বলল, এই যে চকলেটের কথা শুনে চুপ হয়ে গেল। আশ্চর্যজনকভাবে সত্যি মেয়েটা ওসমানের কোলে যাওয়া মাত্রই চুপ হয়ে গেছে। আকাশ কাঁপানো গলা ফাটা চিৎকার থেমে গিয়ে শীতল হয়েছে শ্বাস প্রশ্বাস। ছোট্ট শরীরখানা কি সুন্দর আদুরে কাঠবিড়ালির মতো মিশে আছে ওসমানের বুকের সাথে। ছোট ছোট মোলায়েম আঙ্গুল দিয়ে খামচে ধরে রেখেছে ওসমানের শার্টের কলার। এত সুন্দর নির্মল দৃশ্য দেখে চোখ ছাপিয়ে জল চলে এলো মারিয়ার। ওসমানের জায়গায় কল্পনা করলো নিজের স্বামীকে। লোকটা যদি থেকে যেত, তবে তার কোলেও মেয়েটা গুটিয়ে থাকতো এভাবে, বাবার মমতায় হাসতো খিলখিল করে। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মারিয়া। শুষ্ক ঢোক গলায় বলল, হয়তো বাবা ভেবে চুপ হয়ে গেছে। ওসমান নাক মুখ কুঁচকে ফেলল। সঙ্গে সঙ্গে ভনিতাবিহীন বলল, ও, ওর বাবা হতেই বয়ে গিয়েছে। এই কিউট, আমাকে একদম বাবা ভাবতে যেও না। আমি শুধু আমার সন্তানের বাবা হব। মারিয়া ঠোঁট টিপে ফ্যাকাশে হাসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, দে, আমার কাছে দে। আরে থাক, তুই এইটুকু একটা মেয়ে, আগে নিজেকে সামলা। আমি ততক্ষণে এই চিনির ডাব্বাকে সামলাচ্ছি। একটু আগে না ছুঁড়ে মারার কথা বলি? বিরক্ত হচ্ছিলাম, বাচ্চার কান্না শুনলে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে। তাহলে ওকে বুকে নিয়ে রেখেছিস কেন? সে তো তোর সাথে কথা বলার জন্য। মারিয়া আর নিজেকে সামলাতে পারল না। বেইমানের চোখ আত্মসম্মানের তোয়াক্কা না করে থই থই করে উঠল অশ্রু জলে। জড়ানো গলায় প্রশ্ন ছুড়ে দিল, আমাকে মনে আছে এখনো? ওসমান নির্বাক। আজ বহুদিন বাদে এই মেয়েটাকে দেখে ভেতরে সুপ্ত অনুভূতিরা প্রজাপতির মতো ছুটছে দিক বিদিক। রক্তক্ষরণ শুরু হয়েছে হৃদয়ে। কণ্ঠ তালু শুকিয়ে কাঠ। বাচ্চাটাকে এক হাতে বুকে নিয়ে আর এক হাতে একটা চেয়ার এগিয়ে আনলো। প্রায় বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে চুপটি করে বলল, বস। মারিয়া শব্দহীন বসলো। না বসেও যে উপায় নেই, পা দুটো ভেঙে আসছিল ক্রমশ। ওসমান নিজেও আরেকটি চেয়ার টেনে এনে নিঃশব্দে পাশে বসলো মারিয়ার। ভেতরটা অস্থির লাগছে, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে শব্দ করে। দীর্ঘ প্রতীক্ষার এই দহন অসহনীয় লাগছে। কোথা থেকে কথা শুরু করবে ভেবেই পাচ্ছে না ব্যাকুল হৃদয়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস ঠান্ডা, অথচ এই শীতল আবহাওয়ার মাঝে দরদর করে ঘামতে শুরু করলো তার শরীর। এক পর্যায়ে হাঁসফাঁস করতে করতে টাইয়ের বাঁধন শীতল করলো এক হাতে। দুরু দুরু কণ্ঠেই জিজ্ঞাসা করলো, কেমন আছিস? ওসমানের এহেন প্রশ্নে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করলো মারিয়া। চিৎকার করে বলতে ইচ্ছা করলো তার ভাঙা স্বপ্নের গল্প। অথচ সেসব কিছুর বাইরে প্রকাশ করলো না মেয়েটা। প্রাণচঞ্চল মেয়েটা নিজের চঞ্চলতা সামলানোর সাথে সাথে যন্ত্রণাগুলো সামলাতে শিখে গেছে। তাই খুব একটা অসুবিধা পোহাতে হলো না। দুঃখগুলো লুকাতে গিয়ে শুধুমাত্র তত্তরে কাঁপিয়ে উঠল তার অধৈর্য গল। মোলায়েম স্বরে প্রত্যুত্তর করলো, আলহামদুলিল্লাহ, ভালো। তুই? ওসমান অনুভব করলো তার ভিতরে ছটপটানি আর উৎকণ্ঠা ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কেন জানি।
তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, এই তো আছি, যতটা ভালো থাকা সম্ভব। ভালো থাক, দোয়া করি। মারিয়া নিস্পৃহ জবাবে। মন ভরল না ওসমানের। উদ্গ্রীব কণ্ঠে জানতে চাইল, আমাকে মনে ছিল? মারিয়া 1 ন্যানো সেকেন্ডের জন্য প্রকাশ করল না ভেতরের ভাঙন। বড্ড দায়সারাভাবে জবাবল, মনে রাখার চেষ্টা করছি। মারিয়ার কাট কাট জবাবে দীর্ঘশ্বাস ছাড়ল ওসমান। ওদিক ওদিক মাথা নাড়িয়ে নিরুত্তরস্বরে আওড়াল ও। ছেলেটা মনে মনে একটু বেশি আশা করে বসেছিল। মেয়েটা সে আগের মতো মরিয়া হয়ে এক বুক উচ্ছ্বাস নিয়ে তাকাবে তার দিকে। সে আগের মতো করে তার উৎকণ্ঠস্বরে বলবে, তোকে কখনো ভুলতে পারি? কিন্তু মেয়েটার কাছ থেকে সম্পূর্ণ আশানুরূপ আচরণ পেয়ে আধার নামলো মুখে। ওসমানে এহেন নীরবতার মাঝে মারিয়া দুজনের মধ্যকার কথোপকথন একটু স্বাভাবিক করতে প্রশ্ন করলো, তা তোর কি খবর? দেশে ফিরছিস কবে? এই তো 5 দিন হতে চলল। 1 মাসের মধ্যে আবার ব্যাক করব। কেন? সুন্দরী প্রেয়সীকে রেখে দেশে থাকতে ইচ্ছে করছে না নাকি? নাথিং, তেমন কিছু না, মুচকি হাসল ওসমান। মারিয়া বিষয়টি সহজভাবে গ্রহণ করার চেষ্টা চালিয়ে টিপনি কেটে বলল, নাম কি তার? ওসমান খানিকটা অপ্রস্তুত হলো। আইটাই করে বলল, আরে বিদেশে ওসব গোনায় ধরে না কেউ। তাও শুনি। এমিলি, সারা, ফ্রেয়া। এক নিঃশ্বাসে নামগুলো বলে ঠোঁট কামড়ে লাজুক হাসল ওসমান। মাথা চুলকে বিব্রত বোধ কাটাতে মারিয়া নয়ন বিস্ফারিত অবিশ্বাস্য চাহিনী দৃষ্টিপাত করলো ওসমানের দিকে। বিস্মিত কণ্ঠে আড়ল, 3 জন? টাইম পাস। ওসমান জড়তাহীন উত্তর। অথচ বুকের ভেতরটা কয়েক টন ভারী অনুভব করলো মারিয়া। কণ্ঠ স্বাভাবিক রাখতে শুধলো, কোনটাকে বিয়ে করবে? বিয়ে নিয়ে ভাবিনি। মেয়েরা সুযোগ চায়, আমি দেই এইটুকু। বিদেশি মেয়েদের তো শুনেছি সুযোগ চায়। মারিয়া কি ইঙ্গিত করতে চাইলো চুটকিতে বুঝে ফেলল ওসমান। তাই কথাটা শেষ করতে না দিয়ে বলল, আরে বাদ দে। মারিয়া মাথা তুলল। এক নজর তাকালো ওসমানের গভীর টলমলে চোখের কৃষ্ণ গহরে। দৃষ্টির মেলন ঘটাতে সেকেন্ডের গতিতে নামিয়ে নিল নয়ন। বিধ্বস্ত গলা বলল, তুই অনেক পাল্টে গেছিস কেমন। এখন আর হাবাগোবা নেই, চোখে সেই পুরনো ফ্রেমের চশমা নেই। অনেক লম্বা হয়েছিস। ওসমানের বুকের বাপাশে হু হু করে বইল হিমবাহের মতো শীতল বাতাস। নিরেট কণ্ঠে বলল, প্রশংসা করলি? পরিবর্তন চোখে পড়লো তাই বললাম। প্রশংসা ধরলে তাই? ওসমান তীক্ষ্ণ চাহিতে অবকলন করলো মারিয়াকে। চেয়ারটা টেনে সহসা আর একটু সামনে এগিয়ে এসে বসলো সে। মারিয়া বাচ্চাটাকে ঘুমিয়েছে তার বুকের উষ্ণতায়। সে কিয়ৎক্ষণ নীরবতা ভেঙে বলল, কিন্তু তুই একটুও পাল্টাসনি। সে আগের মতো চিকনা, আগের মতো তেলতেলে নাক, নাক, কান, মুখ সব আগের মতো রয়ে গেছে। নিজেকে পরিবর্তন করার সময় পায়নি। নির্লিপ্ত স্বরে প্রত্যুত্তর করল মারিয়া, কেন? কি এমন রাজকাজে ব্যস্ত থাকিস? ওসমানের প্রশ্নে এবার আর নিজেকে শক্ত রাখা সম্ভব হলো না মারিয়ার। ভেতরটা ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করলো। আর এই ধ্বংসস্তূপের মধ্যে তার ছটফটানো আত্মাটা খুঁজে বেড়াচ্ছে পালানোর পথ। বিনা বাক্যব্যয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ওসমানের কোল থেকে নিজের বাচ্চাটাকে নেওয়ার জন্য ব্যস্ততা দেখালো। খুব তথস্থ কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে, আমি বরং উঠি কেমন? ওকে। মারিয়া চলে যাওয়ার প্রসঙ্গ উঠতে চেহারার রং লপটালো ওসমান। আর একটু সময় মেয়েটাকে রেখে দেওয়ায় বাহানা চোরা চোখে তাকালো এদিক ওদিক। তারপর প্রলম্বিত কণ্ঠে বলল, তোর বোন কোথায়? আসুক তারপর যাস, ততক্ষণ বস। মারিয়া ভ্রুকুচলিত হতবিহ্বল কণ্ঠে বলল, আমার বোন এসেছে কে বলল? বলতে হবে কেন? বোনের বাচ্চা যখন আছে, বোনও তো আছে। কথাটা বলে সগর্বে ভুরু নাচালো ওসমান। ঠোঁটের হাসি তখনও বিদ্যমান, অথচ ওসমান এমন বাক্যে আধারে থমথমে নেমে এলো মারিয়ার। মেদুরে মুখ এই অবাঞ্ছিত লম্বা বাক্যের বিনিময়ে কী বলবে বুঝে উঠতে পারল না সে। শব্দভাণ্ডার শূন্য লাগলো নিমেষে। এতক্ষণে জমিয়ে রাখা আত্মসংযোগের দেওয়াল চিৎ ধরেছে। তেমন করে কণ্ঠে খাদে নামে বলল, এটা আমার বাচ্চা। গত হয়েছে 3 দিন। সেদিন নূরের মার্জিতে বাড়ি ফেরার পর থেকে একই ছাদের নিচে থাকছে দুজনে। কিলোমিটারের দূরত্ব ঘুরছে মিটারে। তবে মনের দূরত্ব ঘুচেনি আজও। মুসা এসেছে পর্যন্ত টু শব্দ করেনি। সম্পূর্ণ যন্ত্রমানবের ন্যায় গেছে নিজের প্রত্যাহিক কাজে। নূর লজ্জায় অস্বস্তিতে সামনে আসেনি, জানতেও চায়নি লোকটা বাড়িতে এসেছে কিনা। জানতে চাওয়ার প্রয়োজন পড়ে নি বই কি, কারণ লোকটা বাড়িতে ফিরলে কিছু একটা হয়। মনের অন্দরে শুরু হয় জলশ্বাস। হৃৎপিণ্ডটা ক্ষয়ে ক্ষয়ে যায় প্রেমের তরঙ্গে। মনে হয় আহত হৃদয়টা কেউ শক্তপোক্ত হুল ফুটিয়ে দিয়েছে। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে ওঠে মাদকীয়
পুরুষালী সুবাস টের পেয়ে যায় মানুষটার উপস্থিতি। আজকাল বড্ড টানাপোড়েনে ঘাটছে দিবারাত্রির মশার কালো কুচকুচে তীক্ষ্ণ চাহনি আর শরীরের ঘ্রাণ মৌমাছির মতো সারাটাক্ষণ তাড়া করে বেড়ায় নূরকে। আত্মসংযমের শক্ত খোলসে আবৃত মেয়েটা ভীষণভাবে জড়িয়ে পড়েছে, মোহে অন্ধ হয়েছে, প্রেমে পড়েছে ছন্ন ছাড়া অগোছালো পুরুষটি। অবশেষে কারো জন্য মনের দুয়ার খুলে অনাবৃত করেছে হৃদয়, শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত আকাশে। এসবের জল্পনা কল্পনার মাঝে হঠাৎ করে নাকে এসে বিঁধল সেই চেনা শরীরের তীক্ষ্ণ গন্ধ। নূরের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কেন জানি মনে হলো ঘ্রাণটা এত কাছাকাছি যে তার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে, লেপ্টে যাচ্ছে শরীরের প্রতিটি রক্ত কণিকার সাথে। চকিত ঘাড় ফিরিয়ে তাকালো নূর। ঠিক তখনই নিজের নাক মুখ গিয়ে আছড়ে পড়ল কোনো এক প্রশস্ত বুকে। আচানক এই অনাহূত স্পর্শে শরীর কেঁপে উঠল নূরের। ছিটকে দূরে সরল কয়েক গজ। নূর সরে যেতে মুছা এদিক ওদিক ঘাড় ফুটিয়ে হাতের একটা ছোট্ট প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, নে ধর। নূর চিবুক তুলে তাকালো, এগিয়ে এসে প্যাকেটে নিজে হাতে নেড়ে চেড়ে বলল, এগুলো কি? জিলিপি। মুসার কণ্ঠ ভারী, তবে জিলিপির কথা শুনে বেশ অবাক হলো নূর। হতবিমল কণ্ঠে আড়লা, আপনি কি করে জানলেন আমার জিলিপি পছন্দ? মুসা উত্তর দিল না, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে সে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে টিউশনি পড়াতে যাবি না কেন? বারণ করছি তাই। নুপুরের পড়াশোনা, আমার পড়াশোনা, বাজার খরচ সব কীভাবে চলবে? তার জন্য আমি আছি। মুসা নির্লিপ্ত উত্তরে মেকি হাসল নূর। কিঞ্চিৎ বিদ্রূপ করে বলল, যখন এই শহরে প্রথম পা রেখেছি তখন আপনাকে বেশি প্রয়োজন ছিল। আপনার সাহারা পেলে হয়তো উঠে দাঁড়ানোটা সহজ হতো। এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর পর পাশে থাকা না থাকার কোনো প্রয়োজনীয়তা দেখি না আমি। কয়েক সেকেন্ডের জন্য এক টুকরো ক্রূর হাসি খেল মুসার ঠোঁটে আগায়, পরক্ষণে আবার তা মিলিয়ে গেল কাঠিন্যের আড়ালে। তারপর বরাবরের মতো গম্ভীর কণ্ঠে বলল, সাহারা পেলে নিজের পায়ে ভর দেওয়ার ভুলে যেতি। কংক্রিটের রাস্তায় হাঁটতে না পারলে ক্ষতি কার হতো? নূরের মনে পড়ে গেল সেই অতীত। এই শহরে প্রথম পা রেখেছে কিনা সয়েছে মেয়েটা। জীবন টেকানোর জন্য কতই না লড়াই করছে নিজের ধৈর্য আর আত্মবিশ্বাসের সাথে। শেষবার যখন নূপুরের পরীক্ষার টাকা জোগাড় করতে না পেরে একটা বাচ্চার বাবার কাছে থেকে অ্যাডভান্স বেতন চাইতে গেল, তখনই সম্মুখীন হলো কুপ্রস্তাবের। যদিও মুখ বুজে সহ্য করার মেশে নেই, নিজের ইজ্জতের বেলাতে একদম নয়। তাই সেদিন ঠাটিয়ে এক চড় মেরে এসেছিল লোকটাকে। কিন্তু কী লাভ হলো? বোনের পরীক্ষার টাকা কিছুতেই জোগাড় করতে না পেরে দেওয়ালে পিঠ ঠেকল। উপায়ন্ত না পেয়ে লোকটার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শেষ সময় এসে শামীম টাকার ব্যবস্থা করতে পেরেছিল বলে আত্মসম্মান খোয়াতে খোয়াতে বেঁচেছিল। সেসব কথা মনে পড়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। তাচ্ছিল্য করে বলল, দূরে সরে কী এমন লাভ হয়েছে? ছোট বোনের পরীক্ষার টাকা জোগাড় করতে না পেরে আত্মসম্মান বিসর্জন দিতে বসেছিলাম, জানেন আপনি? মুসা নির্লিপ্ত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল, তখন শামীমের কাছে ওই টাকাটা পাঠিয়ে আমি সেই বিসর্জন আটকে দিয়েছিলাম। কথাটা শুনে খানিক চমকালো নূর। ড্যাব ড্যাব করে তাকালো মুসার নির্জীব মুখের দিকে। অবিশ্বাস্য আওড়ালো, আর কি কি করেছেন? মুসা জবাব দিল না। পরনের শার্টটা ঘামে ভিজে একাকার। নূরের কাছে আর একটা পা শার্ট চেয়ে নিল। শার্ট কোথায়? গোসল করবেন না? বৃষ্টি হবে, ভিজবো এত রাতে? মুসার রাত বা দিন সবই একরকম, যা মর্জি তাই করে। নূরের কথার পৃষ্ঠে কথা খুঁজল না। কথোপকথন মেয়াদ বাড়াতে হলে দীর্ঘক্ষণ জিভে ঠোঁট চুবিয়ে বলল, কিছু খেয়ে যান। কি খাবার? খিদে নেই। মানুষটা কাট কাট উত্তরে খানিক অপ্রসন্ন চোখে তাকালো নূর। দুঃসাহস দেখিয়ে চোখে চোখ রাখল। চোখের অবকলন করল লোকটা। চোখ মাত্রাতীত লাল, সুতোর মতো চিকন চিকন রগগুলো রক্ত জমাট বেঁধে গেছে। পরক্ষণে ভ্রম কাটল একটা তিতকুতে গন্ধে। মেয়েটা তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে তপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, চোখ লাল কেন? কি খেয়েছেন? মুসা অভিব্যক্তি শূন্য ভনিতাবিহীন উত্তর বলল, লাল পানি আর একটা আকিস বিড়ি। না খেলে হয় না? কলিজায় দাগ লাগিয়ে কি সুখ পান? এতক্ষণে চোখের পলক ফেলল মুসা। গিবরাটে বাঁকিয়ে ঝুঁকে এলো অনেকখানি। উষ্ণ শ্বাস ফেলল নূরের তনু মুখের উপর। দ্বিধাকণ্ঠে বলল, দাগ তো আজকাল অন্য কোথাও লাগাতে ইচ্ছা করে। আকস্মিক উষ্ণতা দুলে উঠল মেয়েটার সশস্ত্র অন্তরে। চোখ বুজে বিপন্ন ভঙ্গিমা জানতে চাইল মানে। মুসা মোহচ্ছন্ন হয়ে আঙুল বোলাল নূরের ভেজা নরম ওষ্ঠপৃষ্ঠে। বিমুগ্ধ কণ্ঠে বলল, আমার সামনে আসার আগে আগের মতো নিকাব পরে আসবি।
তোর সর্বনেশা ঠোঁটের দিকে তাকালে নেশা বেড়ে যায় আমার, আকিজ বিড়ির চেয়েও ভয়ঙ্কর নেশা। মুসার এই একটুখানি স্পর্শে থরথর করে কেঁপে উঠল নূর। নিখাত প্রতিমার মতো মুখটা আড়ষ্ট করে হলো লাজে। ছিমছাম গরনের শীর্ণকার মেয়েটা নিজের মাথায় দেওয়া ওড়নাটা চেপে ধরে ঘুরে গেল অন্যদিকে। বিনা বাক্যে হনহন করে চলে গেল রুমের ডান দিকে রাখা ভাতের র্যাকটার দিকে। বিব্রত কাটাতে অস্থির হাতে তুলে নিল একটা প্লেট। আড়ষ্ট কণ্ঠে বলল, ভাত বাড়ছি, খেয়ে নেন। মুসা অভিব্যক্তি শূন্য। মেয়েটার লজ্জার বাণে শ্বাসরোধ করে দিব্যি স্বাভাবিক সে। নিজের মতো একটা নির্লিপ্ত ভঙ্গিতে শার্টের বোতাম খুলে সামান্য ঘাড় ফিরিয়ে নিরুত্তরস্বরে আদেশ দিল, এদিকে আয়। প্রকম্পিত হয়ে নূরের বুক ঠোঁটে ঠোঁট টিপে ঘুরে দাঁড়ায় চিবুক নামিয়ে। দু কদম এগিয়ে এসে শুষ্ক কণ্ঠে বলে, কে কেন? মুসা শার্টটার দিকে ইশারা করে বলে, শার্টে এটা কিসের দাগ দেখ তো। তারপর নিজের মতো আবার বলে, মেয়ে মানুষের ঠোঁটের রং মনে হচ্ছে, ধুয়ে পরিষ্কার করে রাখবি। আপনার শার্ট আপনি ধুয়ে পরিষ্কার করুন, পারলে বিয়ে করে বউকে গিয়ে বলুন ধুয়ে দিতে, আমাকে এসব বলছেন কেন? রাগে নূর মুখটা ঝামটা মেরে কথাটা বলতে যাচ্ছিল, তখনই মনে পড়ে গেল এই ঘাটতারা লোকটার বউ সে নিজে। তাই কথা বাড়িয়ে বাক্য খরচ করল না। মুসার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেলে বাইরে বেড়াতে নিল ঘর থেকে। ঠিক তখনই মেয়েটা টের পেল ওকে শূন্যে ভাসিয়ে নিয়েছে কেউ। বিভ্রম কেটে যাওয়া হকচকে উঠল মেয়েটা। নিজের সুরক্ষায় তড়িৎ আঁকড়ে ধরল বিপরীত পক্ষে চওড়া কাত। একটু সময় নিয়ে খিচে রাখা চোখ দুটো তাকাতে নিজের তনু অস্তিত্ব দেখতে পেল মুসার কোলে। মেয়েটাকে বাহুবন্দি করে নির্বিঘ্নে ও নির্লিপ্ত সিঁড়ি ভেঙে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। দেশি বিদেশি সৌন্দর্যবর্ধক শোপিসে মোড়ানো তকতকে ঝকঝকে অফিস রুমে বসে আছেন কাদের সিদ্দিকী। সেদিনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আবার নিজের গন্তব্যে ফিরে যাওয়ার কথা থাকলেও ফিরেননি তিনি। সেদিন সেই ঘটনাকে কেন্দ্র করে বহু জলঘোলা হয়েছে। আজ সেই বিষয় নিয়ে চূড়ান্ত বৈঠক শেষ করা হয়েছে। পুলিশ অফিসারদের বিদায় দেওয়ার কক্ষের মধ্যে অফিস কক্ষে হাজির হয়েছেন জেভান। দুজনের মধ্যে কথা শুরু হলো, তন্মধ্যে উচ্চস্বরে বেজে উঠল কাদের সিদ্দিকের মোবাইল ফোন। সিদ্দিকী একবার জেভানের ধারালো চোয়াল পরখ করে ফোন কানে তুলল। একটু কর্কশ গলায় ধমক দিয়ে বলল, কী সমস্যা? যখন তখন ফোন করতে বারণ করছি তো। ওপাশ থেকে ভেসে এলো ততোধিক তটস্থ কণ্ঠ, স্যার ইমার্জেন্সি। বল। স্যার, 14 নম্বর মেয়েটা অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মারা গেছে। খবরটা শোনা না শোনার মতো প্রতিক্রিয়া দেখালো কাদের সিদ্দিকী। সামনে বসে থাকা জাভানের তীক্ষ্ণ বাদামি চোখের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, সায়ন্তকে পাঠিয়েছি, 1 রাতের মধ্যে কাজটা শেষ করে ওকে ঢাকায় ব্যাগ পাঠাবে। প্রত্যুত্তরে ওপাশ থেকে ভেসে আসলো আরও কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন, আপনি কবে আসবেন স্যার? ওখানে নাকি আপনার উপর আক্রমণ করা হয়েছে, ওখানে থাকার মতো রিস্ক কেন নিচ্ছেন? এক পর্যায়ে কিঞ্চিৎ বিরক্ত হলেন, দাঁত খিঁচে রকচটা কণ্ঠে বলেন, এত কিছু তোমার ভাবতে হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে করো। ওকে স্যার। ওপাশের লোকটা ভয়ে চুপসে গেল। ভীত সন্ত্রস্ত কণ্ঠে কথাটা বলে ফোনটা কাটলো। ফোনটা টেবিলে রেখে ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে নিয়ে গলা ভিজিয়ে নিলেন কাদের সিদ্দিকী। জেভান তখন মেরুদণ্ড শটাং করে পায়ের ওপর পা তুলে বসে আছে। কাদের সিদ্দিকী নিজেও আয়েশ করে বসলেন এবার। জেভানের দিকে তাকিয়ে কুশল বিনিময় করতে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে বললেন, হ্যাঁ বল, তা কবে এদেশে? জেভান দাঁতে দাঁত পিষল। ঠান্ডা শীতল কণ্ঠে বলল, দেশে কবে এসেছি ঠিক তারিখ বলার জন্য আমি আপনার কাছে আসিনি রাই। ভ্যাবাচ্যাকা খেলেন কাদের সিদ্দিকী। অসন্তোষ প্রকাশ করে বলেন, কী জন্য এসেছে সেটাও তো বলছে না। আপনার উপর কে হামলা চালিয়েছে জানতে পেরেছেন? কাদের সিদ্দিকী চোখ কুঁচকাল একটুখানি, মাথা নাড়িয়ে বোঝাল, না। বিনিময়ে তামাটে অধর নাড়িয়ে তাচ্ছিল্য আসলো জীবন। কটাক্ষ স্বরে বলল, লাখ লাখ টাকা দিয়ে কী পুষছেন এগুলো? সামান্য একটা ইঁচড়ে পাকাকে ধরতে পারছে না। রীতিমতো থতমত খেয়ে গেল কাদের থেকে। তাজ্জব বনে আওড়াল, মানে? মোবাইলের স্ক্রিন চালাতে হাত কয়েকবার স্ক্রিনে পাক খেয়ে থেমে গেল। তারপর সেন্ড বাটনে ক্লিক করে কুটিল হাসলো জীবন। ছবি, বায়োডাটা সহ সব পাঠিয়ে দিচ্ছে, বর্তমান অ্যাড্রেস। কী করবেন শুধু সেটা শুনুন। ফোনে টুংটাং শব্দে টেবিলের উপর ফোনটা হাতে তুলে কাঁদে মুসার ছবি সহ আরও কতগুলো পরিচিত মুখের দিকে তাকিয়ে আপত্তি জানালেন জেভানের প্রস্তাবে। কি করব সেট তোমার কাছ থেকে শিখতে হবে না, সোজা পুলিশ পাঠিয়ে ওর হাওয়া বের করবো আমি। কাদের সিদ্দিকীর কথা শুনে শব্দ করে হেসে উঠল জেভান।
আপনি কি ঘাসে মুখ দিয়ে চলেন নাকি মন্ত্রীমশাই? এই ছেলে আপনাকে মারতে এসেছে। এখন কি মনে হয় ওসব থানা পুলিশের ভয়টা আছে? তাহলে ভয়টা ছাড়া মানুষ হয় কি করে? ভয়টা ছাড়া মানুষ হয়, কিন্তু দুর্বলতা ছাড়া মানুষ হয় না। এই শুয়োরের বাচ্চার ও দুর্বলতা আছে, বুকের ব্যথাটাও আছে। আমাদের সেখানটা আঘাত করে তিলে তিলে বোঝাতে হবে মন্ত্রীর পেছনে লাগার ফল কতটা ভয়ঙ্কর। কাদের সিদ্দিকী ঠোঁট উঁচিয়ে কুর হাসলো, বাঁকা কণ্ঠে বলল, প্রেয়সীর স্যাপার নাকি? রহস্য হাসলো জেবান, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শুনেছি ভীষণ সুন্দর দেখতে, এ পর্যন্ত মুখ দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি আপনাকে শরীরঝড় সৌভাগ্য করে দিতে পারি। আকাশ জুড়ে মেঘেদের উৎসব, কালো মেঘের স্তরে স্তরে জমে এসেছে অন্ধকার। তার বুক চিরে নেমে আসা হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানি এক পলকের জন্য চারপাশে দিনের আলোর মতো জ্বলজ্বল করে উঠছে, আবার সবকিছু ঠেলে দিচ্ছে গাঢ় কালো অন্ধকারে। তারপর বিকট শব্দে গর্জে উঠল আকাশ। মনে হলো মেয়ের বুকে চিরে কোনো ক্ষুধার্ত দ্বারা প্রচণ্ড ক্রোধে আছড়ে পড়ছে মাতৃগর্ভে। সেই গর্জনের রেশ কাটাতে না কাটাতে ছুটে এলো দমকা হাওয়া। হাওয়ার ঝাপটা এলোমেলো হয়ে গেল নূরের মাথা থেকে রাখা আঁটো-সাঁটো সুতির ওড়নাটা। এক পাশে উড়ে গেল পেছনে, আর এক প্রান্ত ছুটে যেতে চাইল আকাশের দিকে। নূর দু হাতে ওড়নাটা চেপে রাখলো, হাওয়ার সাথে যুদ্ধ করে ছিনিয়ে আনলো ওড়নাটা। ছাদের একপাশে নগ্ন শরীরে বসে আছে মূসা, কালচে বাদামি ঠোঁটের ভাঁজে একটা সিগারেট, ধোয়া সরু পাগ রেখে মিলিয়ে যাচ্ছে খোলা আকাশের অন্ধকারে। শিশিরে ঠান্ডা বাতাস ছুঁয়ে এক অনাবৃত বুক, অথচ তার মধ্যে প্রতিজ্ঞা নেই। এক হাঁটু উঁচু করে অন্য হাতের আঙুলে সিগারেট থেকে একইভাবে বসে আছে, ছাদে এসেছে পর্যন্ত, চোখ স্থির, মুখে নির্লিপ্ত। মাঝে মাঝে ঠোঁটে ভাঁজ করে ধুয়ে আসা আবছা করে দিচ্ছে মুখটা। নূর ওড়না সামলে এক ধ্যানে তাকিয়েছে মূসার দিকে। চেহারায় কোনো বিশেষতা নেই, অথচ নূরের সবটুকু মুগ্ধতা ঘিরে রয়েছে সেই কৃষ্ণকর ত্বক, সুদর্ল কপাল, কালচে বাদামি ঠোঁট আর শুনশান রাতের মতো একজোড়া নির্জীব নিষ্প্রাণ চোখ। মূসার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠিক কতটা সময় অতিবাহিত হলো জানা নেই, তবে ভাবনার ছেদ ঘটল তখন, যখন অনুভব করলো একজোড়া খসখসে হাত ছুঁয়ে যাচ্ছে তার কোমল চরণ। তার মনে বেশি বিস্মিত হলো যখন হলো কোনো ঠান্ডা শীতল অলঙ্কার নৈশব্দে পেঁচিয়ে ও শীর্ণ পা। আচানক এহেন স্পর্শে শিউরে উঠল নূর। পায়ের গোড়ালি হাতে আবর্তিত চকচকে অলঙ্কার কাপা হাতে স্পর্শ করতে ভেসে এলো মূষার স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা। একদম চুপ। এসব কেন? বড্ড বেশি উৎক্ষেপ শোনালো নূরের কণ্ঠস্বর। এমনি সহজসুলভ গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল মূসা। খানিক বিচলিত হলো নূর, পরম অধিকারবোধ দেখিয়ে পায়ে জড়িয়ে থাকা বস্তুখানা স্পর্শ করে সপ্রতিভ কণ্ঠে আরো কিসের মনে হচ্ছে রূপর নুপুর। হ্যাঁ, এবারে এইরকম গম্ভীর রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করল মূসা। আড়ষ্টটা ভেঙে পূর্ণ দৃষ্টিতে নিজের পাজোড়া অবকলন করল নূর। মোমরাঙা ধবধবে পায়ে নুপুরের জ্বলজ্বল করছে। এক অদ্ভুত মিঠে মধুর শিহরণ অনুভূতি করল শরীরের প্রতিটি রন্ধ্রে। চোখের তারায় ফুটে উঠল অভাবনীয় বিস্ময়। প্রায় বেশ কিছু সেদিকে স্তম্ভিত চেয়ে ঋণঋণে আড়ল, কিন্তু এত টাকা কোথায়? বাকি কথা শেষ হওয়ার আগে হ্যাঁচকা টানে মেয়েটাকে নিজের কাছে টেনে এলো মূসা। দৃষ্টির মিলন ঘটে প্রলোভন করলো, বলল, এটা তোর কলঙ্কের অলঙ্কার, আজ থেকে তোর সমস্ত কলঙ্ক আমার। নিজের পায়ের সাথে মিশে যাওয়া নুপুরটা ছলছল নয়নে পরখ করে নূর হাত বাড়িয়ে খুব যত্ন করে স্পর্শ করলো সেটি। ভেজা গলায় পাহাড়সম অনুযোগ নিয়ে বলল, আমার কলঙ্ক আপনার, কিন্তু আপনি তো আমার নন, আপনি আমায় ভালোবাসেন না। মেয়েটার হৃদয় ভাঙা ব্যাকুল কণ্ঠে টলল না হিমালয়, কেবল মানবযন্ত্রের মতো এক হাতে জড়িয়ে ধরল মেয়েটার বাঁকানো কোমর, তারপর অন্য হাতে চেপে ধরল থুতনি। অনুভূতিহীন কণ্ঠে বলল, আমি নেশাগ্রস্ত অভদ্র পুরুষ, নেশাখোরের দ্বারা প্রেম হয় না। একটু থেমে বড্ড রুক্ষ গলায় বলল, এই সস্তা আবেগে ঘৃণা করি আমি। মূসার শরীরে পুরুষালী গন্ধে নাকে সুড়সুড়ি দিয়ে নূরের অথচ কথাগুলো বর্ষার ন্যায় ছুটে গিয়ে বিদ্ধ করলো পাঁজরে। এই অদৃশ্য যন্ত্রণা ছিঁড়ে দূরে সরল মেয়েটা, দূরত্ব বাড়ালো কয়েক কদমে। আপনি আমাকে এখনো চিনে উঠতে পারেনি, বড্ড আক্ষেপ। কথাটা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠল ও, দলা পাকানো কান্না গিলে নিতে চাইল ভীষণভাবে, কিন্তু অবদ্ধ আবেগে চিকন স্রোতে ভিজে উঠল দুধফর্সা কপাল। মূসার চোয়াল পেশিগুলো শক্ত, চোখের মনি নিষ্প্রাণ, শান্ত, চির ধরল না হিমালয়ের মতো নিটোল অভিব্যক্তি।
কেবল অনুভূতির নির্তাপ কণ্ঠে বলল, আমার চেয়ে ভালো করে তোকে আর কেউ চেনে না হায়াতি। চোখের জল নিয়ে আমার চেয়ে ভালো করে তোকে আর কেউ চেনে না হায়াতি। চোখের জল নিয়ে তাচ্ছিল্য করে হাসলো নূর, বিদ্রুপ করে আওড়ালো, একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে না? অথচ মেয়েটার হতবুদ্ধি করে তৎক্ষণাৎ প্রতি উত্তর করলো মুসা, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোর উরুতে কিসের দাগ? পুড়ে গিয়েছিল কিভাবে? এদিকে প্রতিটি বাক্যে এক পা করে নূরের দিকে এগিয়ে আসলো মুসা। নূর চকিতে তাকালো। শুনেছে খুব ছোটবেলায় হেরিকেন পড়ে গিয়েছিল তার উরুতে। আগুনের উত্তাপে বাজেভাবে জ্বলে গিয়েছিল জায়গাটা। সেই দাগ এখনো যায়নি। কিন্তু সে কথা মুসা জানলো কি করে? কথাগুলো মনে মনে আওড়িয়ে শুকনো ঢোক গিলে কুণ্ঠিত পদক্ষেপ পেছাতে লাগলো নূর। পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকাতে পায়ের গতি রোধ হলো। আর মুসা খুব ঘনিষ্ঠের চেয়ে আচ্ছন্ন কণ্ঠে জানতে চাইল, আর তোর জন্মডাকটা কালো তাই তো, মানচিত্রের মতো? কোথায় যেন? বাকি কথা শেষ করার আগে সংবেদনশীল হাতে মুসার মুখ চেপে ধরল নূর। কান্নাকাটি থেমেছে, তবে ভেজা চোখে ভিড়েছে লজ্জার কুণ্ঠিত কণ্ঠ। শুধু দুপাশে মাথা নেড়ে বোঝালো থেমে যেতে। নূরের হাতে স্পর্শ পেতে থেমে গেল মুসা। তাকালো প্রশ্নবিদ্ধ চোখে। নগ্ন পুরুষালী চিবুকখানা টান টান করে দাঁড়িয়ে মোহচ্ছন্ন কণ্ঠে আওড়াল, থামিয়ে দিলে যে? আমি তোকে কতটা চিনি বিশদ বিবরণ বলছি, দেখ মিলে কিনা। নূরের বুক কাঁপছে, দুরু দুরু করছে ভেতরের লাল পিণ্ডটা। লজ্জায় জ্বলছে আপাদমস্তক, জড়িয়ে যাচ্ছে কণ্ঠনালী। আপনি এসব কি করে? মানে আসলে তো আপনি কখন আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি তো? এক নিঃশ্বাসে অগোছালো বাক্য শেষ করল নূর। মুসা সবিনিময়ে প্রতিক্রিয়া দেখালো না। যন্ত্র মানবের মতো আওড়ালো, সুযোগ তো এখনো বিকিয়ে দিচ্ছিস নিশ্চিতই। তাহলে এসব? টলমলে চোখে চাইলে নূর। পরে পরে মুসার ধারালো দৃষ্টির সাথে এক ন্যানো সেকেন্ডের মিলন ঘটতে ঝটকায় নামিয়ে নিল নয়ন। মুসা হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করলো অভিব্যক্তি, ছোটবেলায় যতটুকু দেখেছি ইঞ্চিতে ইঞ্চিতে মনে রেখেছি, যেন এক দেখাতে চিনিয়ে নিতে পারি। নূরের চোখ মুখ কুঁচকে দু হাতে চেপে ধরল কান, বেগবান হয়ে বলল, উহ, শুনতে বাজে লাগছে। ওসব কে দেখাতে যাবে আপনাকে? মুসা চোখ ঘোর উপচে পড়ছে নেশায়। নূরের চোখ খিচে ঠোঁট দিয়ে ঠোঁট টিপে ধরার ব্যাপারটা বেশ দৃষ্টিনন্দন দেখাচ্ছে তার কাছে। ঘনিষ্ঠতা বাড়ল এত বেশি যেন উত্তপ্ত নিঃশ্বাসের উত্তাপ ঝলসে দিতে পারে নূরের মেদুত্বক। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে আরেকটি বজ্রপাত হলো। ঝরঝর করে বৃষ্টি নামলো ধরিত্রীর বুকে। বৃষ্টির পানি ভিজিয়ে দিল মুসাকে, সাথে মুছে দিল তার চোখের জন্ম নেওয়া অবাঞ্ছিত সব মোহ, কাটিয়ে দিল ঘোর। সে ছিটকে সরে গেল, দূরত্ব বাড়িয়ে সামলানো ভেতরকার অনুভূতিদের। নিজের অপারগতাটুকু আড়াল করে নূরের মুগ্ধতায় ভেজা মুখটা এড়িয়ে ঘা সোজা করে তাকালো সামনের দিকে। কিছুক্ষণ নীরব থেকে জিভের ডগা দিয়ে গাল ঠেলে সব সিদ্ধ কণ্ঠে বলল, যা, ঘরে চলে যা। বৃষ্টিতে ভিজে জ্বর এলে কেলেঙ্কারি হয়ে যাবে। হু হু করে হিমবাহের ন্যায় অবর্ণীয় ব্যথায় ভরে উঠল নূরের বুক। এক আকাশ সমান অবাক্ত অভিমান নিয়ে উদ্দেশ্যহীন আহত স্বরে জবাব দিল, এত এত কলঙ্ক নিয়ে দিব্যি বেঁচে আছি, কেলেঙ্কারিতে কি এসে যায়? মুহূর্তের ব্যবধানে মুসার সমস্ত গাম্ভীর্যতা উধাও হলো কোথাও। শীতল হয়ে এলো ধারালো দৃষ্টি। নূরের আহত চোখের দিকে তাকিয়ে উবে গেল সমস্ত যুক্তি। ঝট করে হ্যাঁচকা টানে নিজের অনাবৃত বুকের মাঝখানটা এনে ফেলল মেয়েটাকে। শক্ত করে পিষে ধরল নিজের বুকের মধ্যে। ফিসফিসিয়ে নেওয়া, তাহলে মরণ হোক। ঘটনার আকস্মিক তায় হকচকালো নূর। মুসার অনাহত স্পর্শে কেঁপে উঠল গতর। মুসার বাহুবন্ধনে চেপে পিষ্ট হয়ে কাঁকিয়ে উঠল ব্যথায়। ছাড়ুন, ব্যথা পাচ্ছে। মুসা ছাড়ল না, শীতল করল হাতের বন্ধনী এবং নূরের ছিপছিপে শরীরের সঙ্গে মিশিয়ে নিল দগ্ধ কণ্ঠে আওড়ালো, আমার শূন্য বুকে তোর ব্যথার কবর খুঁড়ছি হায়াতি, তুই চাইলে তাদের দাফন দিতে পারিস। মুসার জিভ ঘষে নিঃসৃত বাক্যটি তীরের ফলার মতো সোজা গিয়ে বুঝল নূরের। তৎক্ষণাৎ সমস্ত মান অভিমান ভুলে গিয়ে দু হাতে আজলায় অঞ্জলিতে আঁকড়ে ধরল মুসার শক্তপোক্ত পুরুষালী চিবুকখানা। তারপর পরম আবেশে চোখ বন্ধ করে আওড়ালো, গান ধরুন, প্রেমের গান, মহব্বতের গান। সুরের সঙ্গে বনিবনা নেই আমার, প্রেম বুঝি না, আমি অভদ্র পুরুষ। সুরহীন কণ্ঠে
প্রথম গান বিনোদন করলাম তোর নামে, তোমার নামে রৌদ্রে আমি ডুবেছি সমুদ্রে। ছন্দ হঠাৎ ছন্দ পতন করলো, দরজায় ধাক্কানো অনবরত শব্দে সুর কাটলো মোহ, গভীর অলিঙ্গন, আবদ্ধ দুই মানবীর কপাল জুড়ে পাক খেল এক অসহিষ্ণুতার চাপ। নূর বিব্রত হয়ে বলে, এত রাতে কে এলো? দাঁড়ান দেখছি আমি। নূর চলে যাওয়া উদ্ধত হলে হাত টেনে দিল মুসা। থমথমে গলায় বলল, নিজেকে প্রস্তুত কর, পুলিশ এসেছে হয়তো। মুসার বুকটা ভার, চোখে মুখে অভিব্যক্তি দেখে মনে খবর বোঝা দেয়। তবে হৃৎপিণ্ডের ইচ্ছের বিরুদ্ধে যুদ্ধ করছে, বেরোতে চাইছে পাঁজর ভেঙে। এটা প্রথমবারের মতো নিজের পাথরের মতো হৃদয়টা এমন ভাঙন নিশ্চুপে নির্লিপ্ত মেনে নিতে হচ্ছে মুসার। সরলতা মোড়ানো এক ননির পুতুলের মতো মেয়ে তার সমস্ত সরলতা নিয়ে কাবু করছে এই কঠোর কঠিন হৃদয়হীনা পুরুষটিকে। আজ ধরা পড়ার ভয় হচ্ছে, ভীষণ ভয় হচ্ছে। এই মেয়েটাকে ছেড়ে গেলে মেয়েটা আরেকবার কষ্ট হবে, এটা ভেবে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে ভিতরটা। নূরের চোখে একই রকম ভয় মুসার পিছনে প্রায় কয়েক হাত দূরে নিয়ে দাঁড়িয়েছে সে। মানুষটাকে সবাই কাছে পেল, সংসারের স্বপ্ন দেখলো, অথচ পূরণ হওয়ার আগে শুরু হলো নির্মম ঝড়। সত্যি যদি বাইরে পুলিশ থাকে, যদি সত্যি মুসাকে আলাদা করা হয়, তবে তার থেকে তবে এবার প্রাণনাশ হবে তার, নির্মম হত্যার শিকার হবে তার ফুলের মতো নির্মল হৃদয়খানি। সকল ভয়ভীতি অবসান ঘটিয়ে অবশেষে হাত বাড়িয়ে দরজাটা খুলল মুসা। ঠিক তখনই ঝড়ের বেগে ওর বুকের উপর এসে আছড়ে পড়ল এক রমণী। ভীত সন্ত্রস্ত সেই রমণীকে খুব বেশিক্ষণ স্থায়ী হতে হলো না বুকে। মুসা বিহ্বলতা কাটিয়ে তাকে দু হাতে ঠেলে সরাতে রমণী কাঁপতে কাঁপতে দু হাতে আঁকড়ে ধরল মুসার পা। হাউমাউ করে কেঁদে আতঙ্কিত কণ্ঠে বলল, বাঁচান, বাঁচান আমাকে, আজকে রাতের জন্য একটু থাকতে দিন। ঘটনার আকস্মিকতা হতভম্ব হলো নূর। এগিয়ে এসে চপল পায়ে মুসার পায়ের উপর পড়ে থাকা মহিলাটি এমন কাণ্ডে বেশ বিচলিত হতে দেখা গেল তাকে। তটস্থ কণ্ঠে বলল, আরে কে আপ? মহিলা মাথা তুলল, ফোলা আর আতঙ্কিত চোখ নিয়ে তাকালো নূরের দিকে। ঠিক তখনই নূর তবদা খেলো আরেক দফা। মুসা বেশ অবাক হলো অসময়ে পরিচিত এই চেহারার সাক্ষাৎ পেয়ে। নূর বিস্ময়ে হা হয়ে মুসার দিকে তাকিয়ে আবার তাকালো রমণীর দিকে। রুদ্ধ কণ্ঠে আলোর, মনিরা ভাবি। রমণীর চোখ ঝাপসা, খুব পরিচিত নয় এমন এক কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে দু হাতে চোখ মুছে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সবার প্রথমে দেখতে পেল মুসার ধারালো চোয়ান আর পাথরের মতো কঠিন মুখভাব। পাশে নূর কুচকানো চাঁদ রূপ দেখে রীতিমতো অবাক হলো। বাকরুদ্ধ কণ্ঠ বলল, মুসা তোমরা? দরজার কাছে অচেনা কণ্ঠস্বর শব্দ পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো শিখা। বেরোতে বেরোতে হাঁক ছেড়ে জিজ্ঞাসা করলো, কিরে আপু, কে এসেছে? নূর উত্তর দেওয়ার আগে নূপুর দরজা গিয়ে বর্তালো মনিরার দিকে। নিজের গ্রামের চেনা, একেবারে চেনা মানুষকে দেখে মেয়েটা লাফিয়ে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো মনিরার সম্মুখে। স্বতঃস্ফূর্ত কণ্ঠে আওড়ালো, আরে এ তো দেখি মনিরা ভাবি। উৎকণ্ঠিত স্বরে মনিরার উদ্দেশ্যে বলল, কেমন আছো ভাবি? আমার বাবা মায়ের কোনো খবর জানো? তারা কেমন আছে, কোথায় আছে, তাদের ঠিকানা দিয়ে যেতে পারবে তুমি? এক নাগাড়ে কথাগুলি এতক্ষণ বিরতিহীন প্রশ্নে কিঞ্চিৎ বিব্রত হলো মনিরা। কোথা থেকে কি জবাব দেবে ভেবে পেল না আচমকা। মনিরার চোখে মুখে ফুটে ওঠা বিব্রত ভাবটা এক চুটকিতে বুঝে ফেলল নূর। নূপুরকে থামাতে বলল, থাম নূপুর, দেখছিস তো মনিরা ভাবি কেমন বিধ্বস্ত লাগছে, আগে শান্ত হতে দে। তারপর মনিরার দিকে তাকিয়ে স্বীয়মান স্বরে বলল, ভাবি আপনি ভেতরে এসে বসুন। মনিরা মাথা নাড়ল। অসহায়ের মতো বিপদের সময় ভাগ্য করে ওদের দেখা পেয়েছে সে, নয়তো এই ঝড় বৃষ্টির রাতে কোথায় ভেসে যেত কে জানে। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সে, পা বাড়ালো ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই বাদ সাধল মুসা। দাঁড়ান। মনিরা দাঁড়িয়ে গেল, বুকটা কেঁপে উঠল ভয়ে। একটা শুকনো ঢোক গিলে শঙ্কিত দৃষ্টি তাকালো মুসার দিকে। মুসার দৃষ্টি ইস্পাত নেয় কঠিন, মুখবয়ব ঠিকরে পড়ছে গাম্ভীর্য। সে নূরের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ওনার সাথে আমার কিছু কথা আছে, ভেজা জামা পাল্টে আয়। কথাটা একদম পছন্দ হলো না নূরের। চোখ রাঙিয়ে ঠোঁট ফুলিয়ে কিছু বলতে যাবে তার আগে নূপুর বলল, কিরে তুই এত রাতে ভিজলি কী করে? নূপুরের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে গেল। লজ্জায় লালিমা ফুটে উঠল চেহারায়, আর আর চোখে
তাকায় মুসার দিকে। মুসা নির্লিপ্ত নির্বিকার, এমন ভাব করে দাঁড়িয়েছে যেন একটু আগে বৃষ্টিতে ভেজা মুহূর্তটা বিমালুম ভুলে গেছে এই লোকটা। নূরকে চুপ থাকতে দেখে বাহুতে ধাক্কা দিল নূপুর। ভুরু নাচিয়ে বলল, কিরে কোথায় ডুবে গেলি? নড়ে চড়ে উঠল নূর। মনে পড়ে যায় তখনকার ঘটনা। শিরশির অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার সর্বাঙ্গ। নূপুরের প্রশ্ন থেকে বাঁচতে মনিরা আর মুসাকে ঘরে রেখে তাড়াহুড়ো করে বেরোয় ঘর থেকে। তুমুল বৃষ্টি, সংযোগ হারিয়েছে আকাশ। নিজের সমস্ত কোট ঢেলে দিচ্ছে শহরের বুকে। চারপাশটা ভরে উঠছে কেবল জল, অন্ধকার আর বিষণ্ণতার শব্দে। এই বৃষ্টির মধ্যে টালমাটাল পায়ে হাঁটছে ওসমান। পায়ের নিচে জমে থাকা জল বারবার ছিটকে উঠছে হাঁটার ছন্দে। পায়ের গতি থেমে থেমে যাচ্ছে, অথচ থামছে না ছেলেটা। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো হিসাব জানা নেই তার। হাতে ধরা হুইস্কির বোতলটা দুলছে অনিয়মিত ছন্দে। ভেজা চুল লেপ্টে আছে কপালে। সাদা শার্টটা ভিজে একাকার সেটে গেছে শরীরের সঙ্গে। অগ্নিকুণ্ডের মতো রক্তাক্ত চোখ দুটো হারিয়েছে স্বচ্ছতা। এখন কেবল জানে সেখানে জমে আছে দহন আর দহন। বুকের ভেতর হাঁপড়ের মতো ওঠানামা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, অথচ চারপাশে এত জল, এত বৃষ্টি। হুইস্কির বোতলটার ঠোঁটে তুলল সে, কয়েক ঢোক গিলে ফেলল ঢকঢক করে। তবু বুকের ভেতরটা এক ফোঁটা শীতলতা নামল না, বরং স্পষ্ট হয়ে উঠল মুখখানা। মারিয়ার কোলে ঘুমিয়ে থাকা সে ছোট্ট শিশুটার মুখ, যাকে মেয়েটা নিজের বাচ্চা বলে দাবি করছিল। ছেলেটা কিছুতেই শান্ত থাকতে পারছে না, কিছুতেই ভুলতে পারছে না ওই নির্মম সত্য কথা। গলায় আটকে থাকা কাঁটার মতো আটকে আছে ওই একখানা শব্দ। কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে, এটা আমার বাচ্চা। হঠাৎ ওসমানের তন্দ্রাচ্ছন্ন যন্ত্রণার উপর ছুরি চালিয়ে যান্ত্রিক শব্দে বেজে উঠল তার মোবাইল ফোনটা। ফোনটা বাজতে বন্ধ হয়ে গেল। সেকেন্ড খানেক সময় আরও বেজে উঠল। এমন সময় রিং হলো লাগাতার। ওসমান বিরক্ত হয়ে ভেজা হাতে ফোনটা তুলল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে আসলো নিখিলের উদ্বিগ কণ্ঠে, কিরে কোথায় তুই? ওসমানের শ্বাস প্রক্রিয়ার স্বাভাবিক, মাথাটা ঝিম ধরে আসছে, কণ্ঠনালী জমাট বেঁধে আসছে যন্ত্রণার দোলা। তাই সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারল না ওসমান। নেটওয়ার্কের সংযোগ ওপাশে অপেক্ষারত নিখিলের কাছে ফেরত পাঠালো কেবল ভারী নিঃশ্বাস। ওসমানের সাড়া না পড়ে বিচলিত হলো নিখিল। তটস্থ কণ্ঠে আবার বলল, কিরে কথা বলছিস না কেন? আর ওকে হুট করে কোথায় চলে গেছিস তুই? আর এখন কোথায় আছে? আমি মন্থর কণ্ঠে বলল ওসমান। নিখিলের এতগুলো বাক্যের বিনিময়ে কিছু একটা বলার প্রয়োজন বোধ থেকে বলল হয়তো, কিন্তু এতটুকুতে সন্তুষ্ট হতে পারল না রেখে উদ্বিগ্ন মনে বলল, আছি মানে কোথায় আছিস? আমরা তো বাড়িতে চলে এসেছি। এবারও কিছু অগোছালো নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শুনতে পেল না নিখিল। সহসা চিন্তাটা জেঁকে বসল মাথায়। কণ্ঠে উদ্বেগ টেনে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে কথা বলছিস না কেন? ফোন রাখ। আব্বুকে বলিস আজ রাতে ফেরা হবে না আমার। খুব কষ্ট করে পুরো একটা বাক্য শেষ করলো ওসমান। যন্ত্রণা প্রতিঘাতে তার কণ্ঠনালী যে ছিন্ন বিচ্ছিন্ন, এ কথা কিছুতেই বুঝতে দিল না নিখিলকে। ওপাশ থেকে কিন্তু নিখিল ওপাশ থেকে আরও কিছু বলবে তার আগে ফোন কেটে দিল ওসমান। সে আর কোনোভাবেই পাচ্ছে না যন্ত্রণাগুলোকে সামাল দিতে। ওই পান পাতার মতো আড়ষ্ট মুখটার মানসপট থেকে মুছে ফেলতে। ওর চোখে মারিয়েছিল এক টুকরো শুভ্র মেঘের মতো, যা পৃথিবীর সমস্ত অসুন্দর কে দিতে পারত, এনে দিতে পারত বসন্তের ঘ্রাণ। কিন্তু মেয়েটার মাঝে নমনীয়তা, সেই শুভ্রতা কোনোটাই আর নেই। নেই চোখ জুড়ে দৌড়ে বেড়ানো চঞ্চলতা, নেই কিচ্ছু নেই। সর্বোপরি তার ধান শালিক নেই, নেই কোনো মারু, নেই নেই মারু তার নেই, নেই তার প্রতীক্ষাতে। এই একটা শব্দ ওসমানের মস্তিষ্কে জ্বলে উঠল অগ্নুপাতের ন্যায়। ভেতরের প্রেমিক সত্তার গলা টিপে ধরল ক্ষুব্ধ কণ্ঠ বলল, অপেক্ষা করার কথা ছিল মারু। কোন এক মরচে ধরা বিকেলে হঠাৎ করে দেখা হয়ে গেল, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরার কথা ছিল এতদিনের অপেক্ষা গল্প, দুজন দুজনের চোখে চোখ রেখে পড়ব। অথচ দেখ, নিজের নতুন জীবনের শাড়ির আঁচলে পুরনো আমাকে ঢেকে দিয়ে চলে গেলি তুই। আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেলে সেই অসমাপ্ত বিকালটার মতো, যার বুকে আর কোনো সন্ধ্যা নামেনি। যন্ত্রণায় অসহনীয় দহন সহ্য করতে পারল না পেরে দুহাতে চুল খামচে ধরে গর্জে উঠল ওসমান। হাঁটু গেড়ে বসে চিৎকার করো উঠল আকাশের দিকে তাকিয়ে। তার ক্ষিপ্রতায় শিকার হয় হাতে ধরা রাখা হুইস্কির বোতলটা। প্রচণ্ড আক্রোশে কাচের বোতলটা ছুঁড়ে মারে রাস্তায়।
কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজে সেকেন্ডের গতিতে মিলিয়ে যায় বৃষ্টির শব্দের সাথে। শুধু পড়ে রয় ওসমান আর তার দুঃখগুলো। বৃষ্টি শত চেষ্টা পরেও সেগুলো ধুয়ে মুছে নিয়ে যেতে পারে না, কিছুতেই পারে না। কেটে গেছে গোটা একটা দিন রাত। তখন হাওয়া ভাসছে, ভ্যাপসা গরম। মুসার সুকৌশলী নেত্রপল্লে নিবন্ধ খেলা আকাশে। মস্তিষ্ক জুড়ে সরলতা সূক্ষ্ম বিচরণ। কিছু একটা নিয়ে বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে থমথমে মুখে বসে আছে সে। হাতে আকিস বিড়ি ধোঁয়া উঠছে উন্মুক্ত বাতাসে। ঠিক এমন সময় নিঝুম রাতের নিস্তব্ধতা থাকে দরজার ওপাশ থেকে ভেসে এলো একজোড়া নীরব পদধ্বনি। সেই সাথে শোনা গেল নিড়ে নুপুরের মাদকীয় আওয়াজ। সামান্য নুপুরের আওয়াজে কর্ণ খুঁড়তে সচকিত হলো মুসা। না চাইতে আচমকা মাথা তুলে ব্যাকুল চোখে তাকালো সামনের দিকে। চাইতে না চাইতে ছাদের দরজা ঠেলে ধীর পায়ে ভেতর প্রবেশ করলো নূর। মেয়েটার চোখে মুখে রাজ্যের কুণ্ঠা চিবুক নত। হাতে মাঝে আটকে আছে ধোয়া ওঠা গরম ভাতের প্লেট। নূরকে দেখা মাত্র পিঠ টান টান করে সোজা হয়ে উঠে বসলো মুসা। দু চোখের মাঝে আচানক জাগ্রত ব্যাকুলতা হটিয়ে কপালে টানল কয়েকখানা বিরক্তির ভাঁজ। সেভাবেই মেয়েটার আগা থেকে গোড়া অবধি বিচক্ষণ নজরে বুলিয়ে গমগমে কঠিন আওয়াজে প্রশ্ন ছুড়ল, হঠাৎ কী চাই? প্রতিউত্তর করল না নূর। বিনা বাক্যে হাত বাড়িয়ে মুসার দিকে এগিয়ে দিল ভাতের প্লেট। ভুরু কুচকালো মুসা, গম্ভীর কণ্ঠে বলল, ভাত নিয়ে আসতে আমি বলেছি আমি? ওর গমগমে আওয়াজে কিঞ্চিত ভরকালো মেয়েটা। আড়ষ্ট কণ্ঠে বলল, বিড়ি খেলে পেট ভরে? প্রতি রাতে ভাত খেতে চান না কেন? শরীর খারাপ করবে। বিপরীতে জিভের ডগায় গাল ঠেলে ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল মুসা। অতঃপর সিগারেটটা ফেলে দিয়ে ভাতের থালাটা হাতে নিয়ে পাশে রাখতে রাখতে ভারী কণ্ঠে বলল, আমি আসার আগে ছাদে উঠতি কতবার? একবার বা কখনো উঠতামই না। ধাতস্থ হয়ে জবাব দিল নূর। মুসা পুনরায় একই প্রশ্ন করে বলল, আর এখন কতবার উঠিস? জিভের আগা শুষ্ক অধর ভেজালো নূর। কোনোরকম প্রতিক্রিয়া না দেখে দাঁড়িয়ে রইল নিরুত্ত। কপাল জুড়ে কৌতূহলের ভাঁজ মুসার। তীক্ষ্ণ দৃষ্টিজোড়া ঠিকরে পড়ছে অন্বেষণ প্রিয়া, অথচ চোখে মুখে গাম্ভীর্য ভাব অটল রেখে বলল, ছাদ প্রিয় নারী হয়েছিস নাকি মানুষ প্রিয়, পুরুষ প্রিয়? নূরের সুস্পষ্ট উত্তর। কিঞ্চিত ভরকালো মুসা। জিভের আগায় গাল ঠেকে পুনরায় বিদ্রুপাত্মক স্বরে আওড়াল, নষ্ট নারী। শব্দটা কর্ণপাঠ হতে তড়ক করে চোখ তুলে তাকালো নূর। ভুরু বাঁকালো একটুখানি। তপ্ত স্বরে জবাব দিল, আপনার হায়াতি। কেন এসেছিস সেটা বল। মুসার কণ্ঠ অনাগ্রহত। বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে বিব্রত হলো নূর। সে কথাটা বলতে এলো, সেইটাই গুলিয়ে যাচ্ছে লোকটার মুখের দিকে তাকাতে। মেয়েটা উত্তর না পেয়ে বিরক্তি ভাব আর একটু গাঢ় হলো। এবার ধৈর্যচ্যুত মুসা এক প্রকার রুক্ষ স্বরে বলল, কি চুপ করে আছিস কেন? কুণ্ঠায় নতজানু হয়ে বলল নূর, ইনিয়ে বিনিয়ে কোনোরকম মনিরা ভাবি থেকে একটু দূরে থাকবেন। মুসা না চাইতে হেসে ফেলল। এবার নূরের এমন বোকা আবদার শুনে না হেসে থাকতে পারল না। হাসির কারণে চোখ মুখ কুঁচকে গেল তার। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কুরকণ্ঠে বলল, মুরগি ঘরে তুলে শিয়ালকে দূরে থাকতে বললেই যে শিয়াল দূরে থাকবে সেটা তোকে কে বলল? মুহূর্তে শান্ত মস্তিষ্কে তিরিক্ষি হয়ে উঠল নূরে। তৎক্ষণাৎ তেতে উঠে চিরবিরিয়ে বলল, জন্মের সময় মধু খাননি তাই না? মুখ দিয়ে ভালো কথা বেরোতে চায় না, এখন কি বোমা মারতে ইচ্ছে করছে? মুসার কুটিলতা ভরা বাক্যে আরও বেশি মেজাজ খারাপ হলো নূরের। দাঁতে দাঁত চেপে বলল, থাকলে অবশ্যই মারতাম। নূরের তপ্ত চেহারার পানে এক পল দৃষ্টি ফেলল, নিজের চিরচরিত গম্ভীর অভিব্যক্তি ফিরে এলো মুসার। মেয়েটি অগ্নিঝরা চোখ দুটোর দিকে তাকাতে আপনা আপনি শ্বাসরোধ হয়ে আসে তার। দগ্ধকর এক অনুভূতি জাতা খুলে দলিত মথিত হয় হৃদয়। হয়তো এই অনুভূতি থেকে পালাতে এত ছলাকলা। সে লম্বা শ্বাস টেনে চোখ বুজে ফেলল, শক্ত করল চোয়াল। ছাদের দরজার দিকে নজর বিদ্ধ করে তপ্তস্বর বলল, ঘরে যা। কাঠখোট্টা পুরুষের গমগমে আওয়াজে কুণ্ঠিত হলো মেয়েটা। অভিমান কণ্ঠে বলল, আপনার কাছে এলে থাকার ইচ্ছা মরে যায়, চলে যাচ্ছি। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়াতে ইচ্ছে করল না নূরের। টলমল চোখের কোনো হাজারখানেক অভিযোগ বিছিয়ে রেখে ছাদ থেকে নামার জন্য পা বাড়াতে পেছন থেকে শক্ত হাতে মেয়েটার সরু কোমর আঁকড়ে ধরল মুসা। সেকেন্ডের মধ্যে নূরের পায়ের গতি রোধ করে টেনে এনে বসালো নিজের উরুর উপর। কোনোরকম পূর্বাভাস ছাড়া বেগতিক ঝোড়ো হওয়ার মতো ঘটে যাওয়া
আকস্মিক ঘটনায় পুরোপুরি স্তব্ধ হলো নূর। অব্যক্ত ও বিষণ্ণতায় জমে উঠল সর্বাঙ্গ। ওর পুরো শরীর বিড়াল ছানার মতো লেপ্টে গেল মুসার দুবাহুর মাঝখানে। লোকটার হাতের বাঁধনটাও দৃঢ়, শীতল। এমন গা শিউরে তোলা স্পর্শে জান যায় দশা মেয়েটার। মুসা নিজের মুখটা এগিয়ে এনে থুতনিতে রাখল নূরের কাঁধে। তার ইস্পাতের ন্যায় কঠিন বক্ষর ভাঁজে বহমান হৃদযন্ত্র যাতনা উর্মিমালার ন্যায় ছড়িয়ে পড়ল শীর্ণকার শরীরে একরত্তি মেয়েটার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। ক্ষয়িষ্ণু উন্মাদনার জ্ঞানশূন্য মুসার গভীর শ্বাস টেনে শুকনো নূরের চুলের গন্ধ। চোখ বন্ধ করে মাদকী কণ্ঠে আড়ালো হায়াতি। নূর হতচকিত ছটফটিয়ে উঠল ভীষণ। মুসার এলোমেলো নিঃশ্বাসের স্পর্শ অচল করে দিচ্ছে মন মস্তিষ্ক। এমনকি নিজ যন্ত্রণায় এমন অসহনীয় আলিঙ্গন থেকে মুক্ত পাওয়ার প্রয়াস চালিয়ে কণ্ঠে স্বাভাবিক রাখার প্রচেষ্টায় বলল, যেতে বলে পথ আটকে দেওয়া কেমন স্বভাব। নূরকে এবার নিজের দিকে ঘুরিয়ে নিল মুসা। গিবরাটা সামান্য নিচু করে গম্ভীর দৃষ্টি ফেলে মেয়েটার চোখের মাঝে রাখল চোখ। কাটল কিছুক্ষণ অসহনীয় নীরবতা। অতঃপর চট করে প্রেমাভ কণ্ঠে বলে উঠল, মুসার চোখ দুটো ভীষণ ক্লান্ত। বেইমান করছে ওরা। মুসার ইচ্ছার বিরুদ্ধে তাকাচ্ছে তোর দিকে। তোর দিকে তাকানো ছাড়া এদের কি আর কোনো কাজ নেই? ব্যাস এটুকু। কথা শেষ হতে না হতে নূরকে কিছু বুঝে ওঠার সামান্য ফুরসত না দিয়ে ওর ঘাড়টা একটানে কাছে নিয়ে এলো মুসা। অন্য হাত ওর তুলতুলে চিবুক শক্ত করে চেপে ধরে অধর ডোবালো মেয়েটার কোমল অধরপৃষ্ঠে। গভীর একজোড়া চুম্বনের তোপে লণ্ডভণ্ড হয়ে নূর নেতিয়ে পড়া অনুভূতিগুলো তিত্তির করে কেঁপে উঠল সর্বাঙ্গ, যা স্পষ্ট অনুভব করল মুসা। তবুও ছাড়ল না মেয়েটাকে, যেন বহু বছরের আমরণ তৃষ্ণা মেটানো ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে সে অধর জোড়ায়। সময়ের সাথে সাথে ঠোঁটের আগ্রাসন জোরালো হলো আরও, সাথে আরও বেশি শক্ত করে এলো হাতের বাঁধন। ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর স্বাদটুকু আস্বাদনে উন্মাদনায় মত্ত হয়ে উঠল কাঠখোট্টা পুরুষের আবিহীন পাথরের চিত্র। মতিভ্রম ঠোঁট ছাপিয়ে দাঁত বসল মেয়েটার তুলতুলে নরপিশাচের ন্যায় দম্ভরাশি বেসামাল বিচরণে বিদীর্ণ করে ফেলে নূরের পিটপিনে উষ্টপুট। কোনো আশ্চর্য রকমভাবে অনুভূতির তরঙ্গশ্বাস টান করে উঠল নূরের বুকের পাশে। পরক্ষণে ঠোঁটের মাঝে অনুভূত হলো রক্তের নোনতা স্বাদ। বিদীর্ণ ঠোঁটের মন্থর যাতনায় শিউরে উঠে নিজের থেকে ঠেলে সরাতে চাইল পর্বতসম শক্তপোক্ত পুরুষটিকে। অথচ মেয়েটার দুহাতে ধাক্কায় টলল না মুসা। নিজের কাজে অনড় থেকে হাতের সাহায্যে নূরের কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে এক পটে মিশিয়ে নিল নিজের পেটের সাথে। অগত্যা সহ্য শক্তি হারিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে নূর ইস্পাতের মতো কঠিন বুকে জোরালো ধাক্কা পেতে টলটল নূর। বেখেয়ালি পিছলে গেল হাত। নূর সে সুযোগ উঠে দাঁড়ালো। আচমকা ঘটনায় বিতৃষ্ণায় নীল হয়ে উঠল তার মস্তিষ্ক। ফুটন্ত তেলের মতো চড়চড়িয়ে উঠে আত্মসম্মানবোধ। অসংখ্য অনুভূতি চাপে খেয়ে হল মেয়েটা। লোপ পেল স্বাভাবিক চিন্তাধারা। জ্ঞানশূন্য হয়ে হিংস্র ভাঙিনী নে থাপা মেরে চেপে ধরল মুসার কলার। ঝুঁকে এলো সম্মুখে। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বজ্র ধ্বনিতে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, ভালোবাসেন? ভালোবাসেন আমায়? ভালোবাসা ছাড়া কেন স্পর্শ করলেন? দুজনের মুখোমুখি, দুজন মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব মাত্র। নূরের অগ্নিশর্মা চোখের দিকে তাকিয়ে মধুসূদা আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজালো মুসা। অতঃপর বৃদ্ধা আঙুল দিয়ে অধর অবশিষ্ট তরলটুকু মুছে নিল নির্দ্বিধায়। ঘাড়টা সামান্য কাত করে তাকালো মেয়েটার দিকে। ঠোঁট দুটো রক্তিম দেখে মনে হচ্ছে মাত্র বাঘিনীর থেকে তুলে আনা তাজা গোলাপ। ধস্তাধস্তির কারণে খসে পড়েছে মাথার ঘোমটা। এলোমেলো কেশরাশি শুয়ে যাচ্ছে নূরের চোখ, নাক, কপাল। মুসা কয়েক সেকেন্ড সময় নিয়ে ওভাবে তাকিয়ে রইল। রুক্ষ স্বরে বলল, অভদ্ররা ভালোবাসতে পারে না। মুসার প্রতি উত্তরে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হলো নূর। তাকালো মুসার ধূসর চোখে। কপালে অগ্রভাগে নেমে আসা এলোমেলো চুলগুলো মনটাকে বরফ শীতল অনুভূতি গলিয়ে দিতে শুরু করলো। আলগা হয়ে গেল মুসার কলার। চেপে ধরে রাখা হাতটা নরম হয়ে এলো কণ্ঠনালী। অস্পষ্ট আওড়ালো, আপনি অভদ্র, আমি নষ্ট। এই নষ্ট পুরুষটাকে আমার চাই। আকিস বিড়ির মতো পুড়তে হবে। কলঙ্ক ঝলছে সে সর্বাঙ্গ। ভালোবাসায় না হয় হৃদয় পোড়াবো, দাগ পড়বে।
কলঙ্কের চেয়ে বেশি? মুসার ঠোঁটের আগায় হেসে খেল এক চিলতে ফিচেল হাসি। মুখোপায়ে উপস্থিতি হলো প্রতীয়মান গাম্ভীর্য ছাপ, অথচ কণ্ঠে থেকে নিগত হলো মাদকতার মহাসমুদ্র। সে নিজের মুখটা নূরের কানের কাছে নিয়ে থামল, ভারী ও ফিসফিসে গলে বলে, চৈত্র নয় শৈলে। পুনরের ভাষা যাকে বলা হয় বাইট বলে, লাভ বাইট। বাক্য শেষ হওয়ার পূর্বে দুচোখ খিচে বন্ধ করে নিল নূর। লজ্জায় রোধ হলো রক্তপ্রবাহ। তিত্তির করে কাঁপতে থাকা অধর যুগল নাড়িয়ে, প্রণয় বোঝেন অথচ আমায় বোঝেন না। আপনি প্রেমে পড়েছেন, স্বীকার করছেন না কেন? প্রণয় বোঝা মানে প্রেমে পড়া? কে বলেছে তোকে? মুসা নিজেকে সামলাতে জানে, সে প্রেমে পড়ার মতো পুরুষ নয়। আপনার চোখ যে অন্য কথা বলছে, তার বেলায় কী করবেন? যে চোখ বাবা মা বোনের লাশ দেখেছে, সে চোখ বড়জোড়া প্রতিশোধে অন্ধ হয়, প্রেমে নয়। কিন্তু আপনি প্রেমে পড়েছেন, শুধু অন্ধ হননি, হৃদয় সমর্পণ করেছেন চূড়ান্তভাবে। মুসার পক্ষ থেকে স্বীকারোক্তি পাওয়ার জন্য মুখিয়ে রইল নূর, অথচ এই লোকটি সহজ স্বীকারোক্তি পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে। নিশ্চিত ধ্বংস যেন হৃদয় মস্তিষ্ক অসস্ত্র ভাঙা ডিঙিয়ে বেগতিক বেসামাল হয়ে পাগলা ঘোড়ার মতো অহর্নিশ ছুটে যে যাচ্ছে সেই ধ্বংসের অভিমুখী। সারা জীবনে নিজের অস্তিত্বহীন দাবি করা নির্জীব হৃদয়টা হুট করে মাথাচাড়া দিয়ে উঠছে নূরের সরলতার পাশে। বেঁধেছে সুপ্ত অনুভূতির দেওয়াল। বিধ্বংসী মস্তিষ্ক যত বেশি সেই অনুভূতিগুলিকে উপেক্ষা করতে চাইছে, তত বেড়ে যাচ্ছে অন্তর্দহন। মুসার সুকৌশল গতিহীন ষষ্ঠ ইন্দ্র বুঝতে পেরেছে ওরা দিশাহারা নির্দয় সত্তাটা প্রেমে পড়েছে, খুব ভয়ঙ্কর রকমের প্রেমে। অথচ তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলন্ত মস্তিষ্ক এসব অপ্রাসঙ্গিক অনুভূতি মানতে নারাজ। তাই জবান থেকে বের হলো মিথ্যে স্বীকারোক্তি। কাট কাট কণ্ঠে বলল, মিথ্যে কথা মুসাদের হৃদয়ে থাকতে নেই। প্রেম বা প্রণয় তাদের কাছে সবই অভিশপ্ত। চোখ ছাপিয়ে জল এলো নূরের, ফুপিয়ে উঠল অন্তর্দহনে। বিষাদমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওভাবে কাছে কেন আসেন তাহলে? মুসা নির্লিপ্ত, নিজের ধ্বংসাত্মক চোখ দুটো সরাসরি নূরের টলমলে চোখের গভীরে তাক করে বলল, হৃদয় নেই বলে ভয়ডরহীন তোর কাছে আসি। হৃদয় থাকলে হয়তো বুঝতাম, তোর কাছে এলে এই নষ্ট পুরুষের সর্বনাশ হয়, বড়সড় সর্বনাশ। কিয়ক্ষণ ভাবনায় ডুবল নূর, পরক্ষণে ভাবনার সুতো ছিঁড়ে নাসিকারন্ধ্র থেকে বেরিয়ে এলো হতাশার শ্বাস। এক ঝটকায় মুসার কলার টেনে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো শটাং হয়ে। কণ্ঠনালীতে কান্নার ঢেউ তুলে আওড়ালো, আপনি আমার দুর্ভাগ্য। মুসার চোখে মুখে নেমে এলো বিষাদের ঘনঘটা। 2 সেকেন্ড অতিবাহিত হলো বিষণ্ণ নীরবতায়। মুহূর্তে মোহবিষ্টের ন্যায় পূর্ণ দৃষ্টি মেলে নূরের জ্যোৎস্নামাখা মুখের দিকে তাকিয়ে মতিভ্রমর বিড়বিড় করা আওড়ালো, আর তুই আমার ধ্বংসের প্রিয় ঠিকানা। নূরের বুকটা একইভাবে টনটন করে উঠল ফের। আহত স্বরে আওড়ালো, প্রিয়? নড়ে চড়ে উঠল মুসা, চোখের পলক ঝাপটে কাটিয়ে ফেলল আঁখি জুড়ে ছড়িয়ে ছিটে থাকা বিস্তর মোহ। গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি শুনতে চাস? মাত্র যেটা বললেন। নূরের নিবেদিত কণ্ঠে তেমন একটা গায়ে মাখল না। লোকটার ক্রুর স্বরে বলল, এতবার শোনার জন্য বিশেষত্ব কি জানি না, শুধু জানি আমার একটা সংসার চাই। সংসার করার মতো বয়স আমার হয়েছে। জীবের আগা নাকের ডগায় লাগাতে পারিস না? তাহলে বড় হলি কবে? জীবের সাথে সংসারের সম্পর্ক কি? আপনি ভুজুং ভাজাং বোঝাবেন না আমাকে। নূরের কণ্ঠে অভিমান স্পষ্ট। মুসা একটা চাপা শ্বাস ছেড়ে ভূমিকা টেনে বলল, আচ্ছা, সংসার না হয় করলাম, এতে বিশেষত্ব কি? পথ সবসময় মসৃণ হবে না যেন। একজন মানুষের হাত ধরে জীবনের সমস্ত অনিশ্চয়তার দিকে এগিয়ে যাওয়ার নামেই তো সংসার। বিশেষত্ব বোধ হয় এইটুকু। তার মানে শুধু হাত ধরার জন্য সংসার করছি? আপনি মজা নিচ্ছেন? আমার কাছে সংসার মানে শুনবি? বলুন। সংসার আমার কাছে ভয়ঙ্কর একটা শব্দ। মেয়ে মানুষের বস্ত্র হরণ করে তাকে 2-3টা বাচ্চা দেওয়া একটা জটিল প্রক্রিয়া, মানুষ খুন করার চেয়েও ভয়ঙ্কর। মুসার মুখে এহেন বেফাঁস কথা শুনে লজ্জা আর রাগ তত্তরিয়ে বাড়ল নূরের। সীসা গরম করে ঢেলে দেওয়ার মতো ঝাঁঝা করে উঠল কান। মেকি রাগে চিরবিরিয়ে উঠল, ছি, আপনার মতো আপনার ভাবনাগুলো অসভ্য। ভাগ্যের চরিত্র সভ্য নয় তো। বাক্য শেষ হওয়ার মাঝপথে লাগাম টানল মুসা, অথচ নূর চাতক পাখির মতো উদার চোখে
তাকালো উদাসীন গলা বলল, নয়তো কি? কম হলেও 3টা বাচ্চা থাকতো তোর কোলে। আপনার বাচ্চা পছন্দ? মুসার নিংড়ে এলো হঠাৎ। নূরের এই প্রশ্নটা কেন যেন একটু পছন্দ হলো তার। মনে পড়ে গেল তার ছোট্ট বোনটার মৃত্যু, যার মৃত্যুর পর জীবনে এলোমেলো হয়ে গেছিল প্রথমবার। আর তারপর সমুদ্র ঢেউয়ের সাথে খিলখিল করে হাসতে থাকা ছোট্ট পিচ্চিটা, যার চিৎকার আর্তনাদ যাকে আজও ঘুমাতে দেয় না। কেন জানি হঠাৎ ভীষণ মনে পড়ে গেল ওই দুটো বাচ্চাকে। তার ঠিক তখনই ভুল করে বসলো নিজের শখ সাধনা কামনা বাসনা, এমনকি প্রিয় নারীর প্রতি তৈরি হওয়া সমস্ত মোহ। কণ্ঠনারী থেকে বের হলো অনুভূতিহীন খুব দুটো শব্দ, একটুও না। হতাশ হলো নূর, উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন? এরকম কোনো রকম প্রতিউত্তর করলে না মুসা। হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা অবশ হয়ে গেল কাঠখোট্টা পুরুষের কণ্ঠনালী। অতঃপর তপ্ত শ্বাস ফেলে দ্রুত পায়ে নামতে চাইলে ছাদ থেকে। নূর সচকিত হলো, উদ্বেগ কণ্ঠে পিছু ডেকে বলল, কি হলো? কোথায় যাচ্ছেন? উত্তর দিলেন না তো। মুসা থামল না, তাকালেন না পিছু। চোখ দুটো রক্তভূম ও সাহসা লম্বা পা ফেলে সম্মুখীন এগিয়ে যেতে যেতে আবেগহীন বলে বলল, মুসার জীবনে ফুলেরা আসে মুষড়ে পড়ার জন্য, তাই পছন্দ নয়। নির্বিকার নূর শূন্য অভিব্যক্তি স্থির দাঁড়িয়ে রইল সে। চোখে মুখে তার অস্তিত্বহীন ব্যথার ঘোর, সাথে যোগ হয়েছে বর্ণনাতীত ব্যর্থতা। এই ছন্নছাড়া অগোছালো পুরুষটাকে বুঝতে না পারা অসীম ব্যর্থতা। পরদিন সকালবেলা ঘরে টুকি রেখে কাজ গুটিয়ে ছোটোখাটো সব দায়িত্ব শেষ করে ভার্সিটি এসেছে নূর। দুটো ক্লাস একটানা শেষ করে ক্লান্ত পায়ে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এলো মাত্র। মাথার উপর রোদের তেজ চড়া রাস্তার দুটো ক্লাস একটানা শেষ করে ক্লান্ত পায়ে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এলো মাত্র। মাথার উপর রোদের তেজ চড়া রাস্তার দুপাশে মানুষের ব্যস্ততা, রিস্কার ঘণ্টি, গাড়ির হর্ন সব মিলিয়ে ব্যস্ত শহর ছুটে চলেছে তার নিজস্ব ছন্দে। নূর বরাবরের মতো নির্বিকার, কোনো দিকে না থেকে ব্যস্ত পা চালিয়ে পাকা রাস্তায় উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসলো পুরুষালী কণ্ঠ, হে বোরকাওয়ালি। নূরের পা থেমে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে তাকালো পিছনে। আশেপাশে চোখ বুলে নিশ্চিত হয়ে নরম গলে জিজ্ঞেস করলো, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ। সায়ন্ত হাতের ইশারায় তাকে দাঁড়াতে বলে দ্রুত এগিয়ে এলো। মুখের হাসি রেখে জিজ্ঞেস করলো, তোমার নামটা? নূরের চোখে বিতৃষ্ণা, কণ্ঠে অনাগ্রহ নিয়ে বলতে ইচ্ছুক নেই, সেদিনের ব্যাপার নিয়ে রেগে আছো? আই এম সরি। ধন্যবাদ। সংক্ষিপ্ত উত্তর নূরের, অথচ সায়ন্তের এই সংক্ষিপ্ত উত্তরে সন্তুষ্ট হলো না। চোখে মুখে মেকি সরলতা টেনে এনে বলল, ক্ষমা করনি? নূর এবার অপ্রাসঙ্গিক প্রশ্ন এড়ালে কৌশলে, চোখের চাহনি শান্ত রেখে তপ্ত কণ্ঠে বলল, আমি তো আমাকে তুমি বলার অধিকার আপনাকে দেইনি। পরের বার সামনে আসবেন না। আজকে অনুরোধ করলাম, পরের বার আর করবো না। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো নূর। সায়ন্তকে এক প্রকার অবজ্ঞা করে হর্ন ধরল বাড়ির পথ। অপমানে চোখ দুটো পিছাস ভর করলো সায়ন্তনে। বিড়বিড় করে আনলো, এত তেজ? তোমার তেজ কীভাবে কমাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে বেব। বাক্যটি সম্পূর্ণ করে পৈশাচিক হাসিতে মত্ত হলো সায়ন্তন। অস্বাভাবিক ভঙ্গিতে একদিকে ঘাড় কাত করলো। নূরের চলে যাওয়ার দিকে তাকে কাউন্টডাউন শুরু করলো অশুভ কাণ্ডে। 1, 2 and 3। সায়ন্তনের কাউন্টডাউন শেষ হতে বেশি প্রস্থান হলো তার ঠোঁটের বাঁকা হাসি। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশ থেকে ছুটে এসে একটি বড় কালো প্রাইভেট কারের মতো তীব্র ব্রেক কষে গেল নূরের সামনে। নূর চমকে এক পা পিছিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে গাড়ির ভেতরের দরজা খুলে ভেতর থেকে ধারমার করে বেরিয়ে এলো কালো মুখোশধারী কয়েকজন লোক। বিস্ময়ে বড় হয়ে গেল নূরের চোখ। আত্মরক্ষার আগে একটা রুমাল চেপে ধরা হলো তার মুখের উপর। কলঙ্কের কারুকাজ, পর্ব 15। পুরো গল্পটা প্লে লিস্টে। গল্প শুরু করছি ভাই, গল্প শেষ করব। তোমরা খালি চাও, আমি রাইটার দিলে বলছি অবশ্যই দিব।